মা, ও মা, আমি একটু বাহিরে খেলতে যাই গো। সারাদিন আমাকে বসে বসে বাসায় ভালোই লাগে না। বাহিরে যাবি তো যা, কিন্তু একটা কথা মনে রাখিস, তাড়াতাড়ি খেলে বাসায় ফিরে আসবি কিন্তু। আর শোন, একদমই কিন্তু দুষ্টুমি করবি না, কেমন? এরপর টুটুল বাহিরে চলে যায় আর বাহিরে গিয়ে এক ডাল থেকে অন্য ডালে মনের আনন্দে উড়ে বেড়াতে থাকে আর খেলতে থাকে। আর খেলতে খেলতে হঠাৎই তার সামনে এক দানবীয় ঈগল চলে আসে। ঈগলকে দেখে তো টুটুল ভীষণ ভয় পেয়ে যায়। এই, কে তুমি? আর তুমি এখানে এসেছো কেন? এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি। দেখতে পাচ্ছিস না আমি কে? আমি হলাম দানবীয় ঈগল, আর আমি তো এখানে এসেছি তোকে খাওয়ার জন্য, কারণ আমার পেটে যে বড্ড ক্ষুধা। আমার তো রক্ত মাংস খাওয়া দরকার, আর আমি তো তোকে না খেয়ে এখান থেকে যাব না, তাই অযথা আমাকে আর যেতে বলিস না। ঈগলের এসব কথা শুনে টুটুল বেশ ভয় পেয়ে যায়, আর তখনই ঈগল টুটুলকে ধরে ফেলে। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও, আমার বড্ড ভয় করছে। আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার দিদির কাছে যাব, দয়া করে আমাকে খেও না। এসব কথা বলে টুটুল কাঁদতে শুরু করে দেয়। দানবীয় ঈগল টুটুলের কোনো কথা না শুনে টুটুলকে খাওয়া শুরু করে দেয়। এদিকে টুটুল অনেক সময় বাসায় না ফেরার জন্য টুনি আর টুনটুন টুটুলকে খুঁজতে বের হয়। আর অবশেষে টুনি আর টুনটুন সেই দানবীয় ঈগলের সামনে চলে আসে। আর সেখানে এসে টুনি তার সন্তানের দেহের অংশবিশেষ দেখে কান্নায় ভেঙে পড়ে। হে কি, এটা তুমি কি করলে? আমার ছানাকে তুমি খেয়ে ফেললে, শয়তান ঈগল! একটা মায়ের কোল খালি করার আগে তুমি একবারও ভাবলে না? অযথা এত কান্না করিস না তো, আর এত কান্না করে চোখের জল শুকিয়ে কোনো লাভ হবে না। এখানে তো তোর আরো একটা ছানা দেখছি, কিছুদিন পর এসে তোর এই ছানাটাকেও আমি খেয়ে ফেলবো। তখন তো তোকে আবার চোখের জল ফেলতে হবে, আর তার জন্য কিছু চোখের জল বাঁচিয়ে রাখ। এসব তুমি কি বলছো? তুমি আবার আমার ছানাকে খেয়ে ফেলবে নাকি? তুমি এসব করতে পারো না। তোমার এসব জুলুম ঈশ্বর একদমই সহ্য করবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আহা হা হা, তোর মতো ছোট পাখির ছানাকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাই। অযথা চোখের জল না ফেলে তোর এই ছানাকে বেশি বেশি খাইয়ে একটু মোটা তাজা কর, তাতে আমার খাওয়ার সুবিধা হবে। এসব কথা বলে দানবীয় ঈগল হাসতে হাসতে সেখান থেকে উড়ে যায়। এদিকে টুনি আর টুনটুন টুটুলকে হারিয়ে ভীষণ কষ্ট পায়। টুনি তার ছানা টুনটুনকে হারানোর ভয়ে চোখের জল ফেলতে থাকে। মা, ও মা, তুমি আবার কাঁদছো? আমি তোমাকে কতবার বলেছি তুমি আর কাঁদবে না। ওই শয়তান ঈগল আমার বোনকে খেয়ে ফেলেছে। তো কি হয়েছে মা? ও আমাকে আর খেতে পারবে না। তুমি কেঁদো না মা। না রে মা, আমার ভয় যে কিছুতেই কমছে না। আমি আমার চোখের সামনে আমার ছানার রক্ত মাংস মাখা দেহ দেখেছি। ওই শয়তান ঈগল আমার চোখের সামনে আমার একটা ছানা খেয়ে ফেলেছে। হয়তো কদিন পরও এসে আবার আমার সামনে ওকেও খেয়ে ফেলবে রে মা। আর তখন আমার কিছুই করার থাকবে না। তখন অসহায় হয়ে ছানার মৃত্যু দেখতে হবে। তাই চোখের জল ফেলা ছাড়া আর কি করব রে মা? টুনির এসব কথা শেষ হতে না হতেই এখানে একটা পেঁচা চলে আসে আর টুনির কথা শুনে বলে, উপায় আছে তো, আর সেটা হলো ঈগলকে হত্যা করা। আর ঈগলকে হত্যা করতে পারলেই তোমার ছানার পাশাপাশি অন্য পাখির ছানাগুলোও বেঁচে যাবে। কে তুমি? আর তুমি কোথা থেকে এলে? আর এই ঈগলকে হত্যা করার উপায় বা কি করে পেলে? আর ওই ঈগলকে হত্যা করার উপায় কি বলো আমাকে। আমি হলাম জ্যোতিষী পেঁচা, আর আমি অনেক দূরের জঙ্গল থেকে এখানে এসেছি তোমার মেয়েকে খুঁজতে খুঁজতে, কারণ ওই ঈগলের পরবর্তী শিকার যে তোমার মেয়ে, আর তোমার মেয়েই পাবে ওই ঈগলকে হত্যা করতে। তাই নাকি? আমি ওই ঈগলকে হত্যা করতে পারবো? আমি তো ছোট্ট একটা পাখি, আমি ওই অত বড় ঈগলকে হত্যা করব কি করে? কি উপায়ে হত্যা করব তুমি কি জানো? হ্যাঁ জানি তো, তবে শোনো, এখান থেকে অনেকটা দূরে
এক পাহাড়ের চূড়ায় এক বড় কচু গাছ আছে, আর ওই কচু গাছে একটা আনারস ধরা আছে। আর ওই আনারস নিয়ে এসে আনারসের জুস বানাতে হবে। আর সেই আনারসের জুস ঈগলকে খাওয়াতে পারলেই ওই ঈগল মারা যাবে। আর আমি তোমাকে অনুরোধ করছি, যে করেই হোক ওই আনারসের জুস ঈগলকে খাওয়াতেই হবে, নয়তো শয়তান ঈগল যে এই বনে সব পাখির ছানাকে খেয়ে ফেলবে। আর এর আগেও ওই ঈগল বনের অনেক পাখির ছানাকে খেয়ে ফেলেছে। না, আমি যেই করেই হোক ওই ঈগলকে হত্যা করবই। ও আর কোনো পাখির ছানাকে খেতে পারবে না। তবে আমি চললাম ওই কচুর গাছের আনারস আনতে। দাঁড়াও বাছা, তুমি ওই দূরের পাহাড়ে একা একা যেতে পারবে না, তাই আমি তোমাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এ কথা বলে পেঁচা একটা মাদুর পেতে দেয়। এই মাদুরে ওঠো বাছা, এই মাদুরই তোমায় সেখানে পৌঁছে দিবে। আর এই মাদুরের সাহায্যেই তুমি আবার বাসায় ফিরে আসতে পারবে। এরপর টুনটুন মাদুরে ওঠে, আর নিমিষেই মাদুরটা উঠতে থাকে। আর উঠতে উঠতেই মাদুরটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। ও মা, সত্যি তো এখানে কচু গাছে আনারস ধরা। কি অবাক কাণ্ড! কচু গাছে আনারস ধরেছে। না না, আর এভাবে কথা বললে চলবে না। আমি বরং আনারসটা নিয়ে বাসায় ফিরে যাই। এরপর টুনটুন আনারসটা নেয় আর মাদুরের সাহায্যে বাসায় ফিরে যায়। আর বাসায় ফিরে আনারসটা জ্যোতিষী পেঁচার কাছে দেয়। পেঁচা সেই আনারসটা দিয়ে জুস বানায়। তারপর পেঁচা টুনটুনকে ঈগলের গুহার পথ দেখিয়ে দেয়। আর টুনটুন আনারসের জুস নিয়ে ঈগলের গুহায় চলে আসে। এ কি, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। শিকার তো দেখছি নিজেই আমার গুহায় এসে হাজির। হ্যাঁ, এলাম। তুমি তো আমাকেই খাবে, তো ভয় করে লাভ কি? আমাকে তো মরতেই হবে, তাই নিজেই চলে এলাম। কিন্তু মরার আগে তোমার মুখে স্বাদ বাড়ানোর জন্য এই জুসটা নিয়ে এসেছি। এটা খেলে তোমার মুখে স্বাদ বাড়বে, আর তুমি আমাকে খেয়ে অনেক মজা পাবে। তাই নাকি? তবে দে, তাড়াতাড়ি জুসটা খেয়ে নেই। এ কথা বলে ঈগল টুনটুনের কাছ থেকে জুসটা নিয়ে খেয়ে ফেলে। আর সাথে সাথে ঈগল সেখানেই মারা যায়। আর টুনটুন তার মায়ের কাছে ফিরে আসে। আর টুনি তার ছানাকে নিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। আর এরপর থেকে ওই জঙ্গলে আর কোনো পাখির ছানা মারা যেত না। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৃন্দাবন জঙ্গলে বোবা টুনটুন তার সৎমায়ের সাথে বাস করত। টুনটুন কথা বলতে না পারায় তার সৎমা আর সৎ বোন তাকে অনেক অত্যাচার করত। তো বন্ধুরা, চলো এবার আমরা মূল গল্প থেকে ঘুরে আসি। কি রে হতচ্ছাড়ি, সেই সকাল থেকে তো খুন্তি নেড়েই চলছিস। রান্নাটা কি শেষ হবে, নাকি আজ আমাদের না খাইয়েই রাখবি ভেবেছিস? আমি ঘরে গেলাম, আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসিস, বুঝেছিস? এরপর টুনি চলে যায়। আর টুনটুন কোনো কথা বলতে না পারায় নীরবে চোখের জল ফেলেই যায়। আর মুন্নি ও টুকিকে খেতে দেয়। দিলি তো আমাদের খাওয়া আজকে দেরি করে। যা, আজ তোর কোনো খাবার নেই। রান্নাঘরের সব বাসনগুলো পরিষ্কার করে নে। মায়ের মুখে এমন কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায়। আর পেটে ক্ষুধা নিয়ে চোখের জল ফেলতে থাকে। সে তো কথা বলতে পারতো না, তাই নিজের কষ্টটা কাউকে বলতেও পারতো না। আপন মনে নিজেই নিজের সাথে কথা বলতো। হে উপরওয়ালা, তুমি আমার মাকে কেন নিয়ে গিয়েছো? আমার কাছ থেকে কেন নিলে? আর আমাকে কেনই বা কথা বলার ক্ষমতাটা দাওনি? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি তো কাউকে আমার মনের কথাগুলো বলতে পারি না। আর যদি আমার নিজের মেয়ে বেঁচে থাকতো, তাহলে কি আমাকে না খাইয়ে রাখতে পারতো? টুনটুন এসব মনে মনে বলতে থাকে আর কাঁদতে থাকে। সে যে শান্তিতে একটু কান্না করবে, তার কাছে সেই সময়টা কোথায়? তাকে সেই সময়ও অনেক কাজ করতে হতো। এইদিকে মুন্নি, কি রে মুখপুরি, কোথায় গেলি রে তুই? এদিকে আয় তো। এই বোবা মেয়েটার পাল্লায় পড়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই টুনটুন, এদিকে আয়। মুন্নি ডাক শুনে টুনটুন দৌড়ে আসে। এরপর মুন্নি টুনটুনকে বলে, কি রে,
মুখের সাথে সাথে কানেরও মাথা খেয়েছিস নাকি? কানে শুনতে পাস না? কথা তো বলতেই পারিস না, বোবা কোথাকার। শোন, আজ কিছু মেহমান আসবে টুকির জন্মদিন উপলক্ষে। তুই পুরো বাড়ি ধুয়ে মুছে একদম সাজিয়ে রাখবি। কোনো কাজে একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। যদি করিস তো তোর কপালে খারাপ আছে বলে দিলাম। মুন্নির কথা শুনে নীরবে টুনটুন সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির বাইরে একটি আম গাছের নিচে গিয়ে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, কদিন আগেও তো আমার জন্মদিন গিয়েছিল, কই তখন তো আয়োজন করা হয়নি, আমাকে এক চামচ পায়েসও খাওয়ানো হয়নি। ও এখন নিজের মেয়ে তো, তাই এত আয়োজন। সব বুঝি আমি ছোট একটা মেয়ে হয়ে এত কাজ কি করে করব? আমার আর ভালো লাগে না। এখানে বসে থাকলে তো আমার ছোট মা আবার চিৎকার শুরু করে দেবে। সারাদিন আমাকে দিয়ে শুধু কাজ করিয়ে নেয়, তো খাবারও দেয় না, একটু খেতেও দেয় না। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো মা? আমার যে আর ভালো লাগে না, আমার খুব কষ্ট মা। এরপর টুনটুন কান্নাকাটি করে গাছের নিচ থেকে উঠে পড়ে আর রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। সে পায়েস রান্না করতে গিয়ে হঠাৎ করে পায়েসটা পুড়িয়ে ফেলে। তখনই সেখানে মুন্নি চলে আসে। হায় হায় রে, এ কি অলক্ষণে কাণ্ড ঘটালি রে টুনটুন? মুখ পুরি, তুই আমার জীবনটাকে শেষ করে দিবি। আমার মেয়ের শুভ দিনে কি অশুভ কাণ্ড ঘটালি তুই? তুই ইচ্ছে করে এমনটা করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই ইচ্ছে করে এমনটা করেছিস তাই না, যাতে করে আমার মেয়ের ক্ষতি হয়ে যায়? আমি বুঝবো না ভেবেছিস? আমি সব বুঝে গেছি। অপয়া, মুখ পুরি, অলক্ষণে মেয়ে কোথাকার। এই বলে মুন্নি টুনটুনকে খুব মারতে থাকে। এক পর্যায়ে চুলা থেকে একটা আগুনওয়ালা লাঠি টুনটুনের গায়ে লাগিয়ে দেয় আর টুনির গালের এক অংশ পুড়ে যায়। আর ঠিক তখনই মেহমানরা চলে আসে। তারপর মুন্নি টুনটুনকে ছেড়ে দিয়ে মেহমানের কাছে যায়। তারপর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ির পিছনে সেই আম গাছটার নিচে গিয়ে বসে আর কাঁদতে কাঁদতে সে মনে মনে ভাবে, মা, মা গো, মা কোথায় তুমি? মা কোথায় তুমি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না মা। মা, এই গাছটা তো তোমার লাগানো, আর দেখো ওরা আমাকে এই গাছের একটা আমও খেতে দেয় না। মা, আমার যে খুব কষ্ট মা, আমার যে খুব কষ্ট হয়, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না মা। টুকি খুব কাঁদছিল, তার চোখের জল থামছিলই না। ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে, কাঁদিস না রে মা, কাঁদিস না, এই তো আমি তোর কাছে আছি। আমি জানি রে মা, তোর অনেক কষ্ট, তাই আমি তোর কষ্ট সহ্য করতে না পেরে চলে এলাম রে মা তোর কাছে। এবার চোখের জলটুকু মুছে ফেলতো রে মা। তখন গাছটি জাদু দিয়ে টুনটুনের মুখের ক্ষত সারিয়ে তোলে। টুনটুন তার গালে হাত দিয়ে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি জানি এই গাছে আমার মায়ের আত্মা এসেছে। আমার মা আমার সাথে কথা বলছে। মা, মা, আমার এতটাই দুর্ভাগ্য যে আমি তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা, আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না মা। পাগলি মেয়ে আমার, তুই আবার কেন কাঁদছিস? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে এই গাছ থেকে একটা ফল দিচ্ছি। এই ফলটা তুই খেয়ে নে, আর আমি এই গাছের মধ্যেই আসবো। আমি তো আর তোর সামনে আসতে পারবো না, তা আমি এই গাছে এসে তোর সাথে কথা বলবো। এরপর টুনটুন চোখের জল মুছে মাটিতে পড়ে থাকা আমটি নেয় আর আমটি খেতে থাকে। তখনই ভেতর থেকে মুন্নি ডাকতে শুরু করে। ডাক শুনে টুনটুন তাড়াতাড়ি আম খেয়ে যেতে থাকে। মা, টুনটুন শোন, তোর যত কাজ থাকবে তুই সবই আমার ছায়াতলে আনবি। আমি করে দেব তোর সব কাজ। যা মা, যা। এরপর টুনটুন ভেতরে চলে যায় আর মুন্নি টুনটুনকে দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ রে টুনটুন, তোর গালের ক্ষতটা কোথায় গেছে রে? একটু আগেই না ছিল। টুনটুন কথা বলতে না পারায় ও চুপচাপ থাকে। এরপর মুন্নি বলে, থাক, বাদ দে, তুই তো আবার কথাও বলতে পারিস না। যত সব, যা তো সব টেবিলগুলো মুছে ফেল, আর বেঁচে যাওয়া খাবারগুলো আছে না, সেগুলো খেয়ে নে। টুনটুন নিচু হয়ে সব থালা বাসন নিয়ে আম গাছের ছায়ায় যায় আর চোখের পলকে আম গাছ জাদু করে সব পরিষ্কার করে দেয়। টুনটুন দৌড়ে থালা বাসনগুলো ঘরে নিয়ে যায়। তুই এত তাড়াতাড়ি এত কাজ কি করে করলি? হ্যাঁ, তুই কি জাদু জানিস নাকি? এত তাড়াতাড়ি তো এতগুলো বাসন পরিষ্কার করা সম্ভব না। কাজ যখন করেই ফেলেছিস সেটা তোর ব্যাপার। যাকগে, যা তো টুনটুন, সব সবজিগুলো কেটে রান্না করে নে তো।
আর টুনটুন সব সবজি নিয়ে গাছের কাছে যায়। মুন্নির সন্দেহ হওয়াতে সে টুনটুনের পিছু নেয় আর টুনটুনের সব কাজকর্ম দেখতে থাকে। টুনটুন গাছের নিচে যাওয়াতেই গাছ সব কাজ করে দেয়। তখন মুন্নি বলে ওঠে, হায় হায় রে, তুই কালো জাদু করেছিস এখানে বসে। এই গাছটা তোর মায়ের হাতে লাগানো, তাই না? এই গাছটা আমি আজই কেটে ফেলবো। এরপর মুন্নি কাঠুরিয়াকে ডেকে আনে আর টুনটুন গাছটাকে ধরেই থাকে, কিন্তু মুন্নি কিছুই মানে না, সে গাছটাকে কেটে ফেলে। এরপর, এই নে দিদি, তোর মায়ের কাছে শেষ ফলটা তুই খেয়ে নে। এরপর টুনটুন ফলটি নিয়ে খেতে থাকে। ফল খেয়ে টুকি বলে, কি সুন্দর সুস্বাদু মিষ্টি আম, ফলটা তো খেতে খুব মজা। টুকি যখন আমটি খাচ্ছিল তখনই হঠাৎ করে টুনটুন কথা বলে ওঠে, গাছটা যদি না কাটতে তাহলে তোমরা প্রতিদিন সুস্বাদু আম খেতে পারতে। টুকি, তুইও সুস্বাদু আম খেতে পারতি। কি, আমি কথা বলতে পারছি? টুকি দেখ দেখ, আমি কথা বলতে পারছি। কিরে টুকি, তুই কথা বলছিস না কেন? আর তোরা দুজন দেখতে এমন কালো হয়ে গেল কেন রে? তার মানে তোরা দুজনকে নিজেদের পাপের শাস্তি পেয়েছিস। আর যদি তোরা অন্যায় না করতে তাহলে এই অবস্থা হতো না। আমি কথা বলতে পারছি আর তোরা দুজন আমকে কথা বলতে পারছিস না। বেশ হয়েছে, ভালো হয়েছে, কালো হয়েছিস তোরা। ওই গাছের আম খাওয়ার কারণে ওরা দুজন কালো হয়ে যায় আর তারা দুজন টুনটুনের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এরপর টুনটুন নিজের মা ও বোনের মতো তাদের সেবা যত্ন করতে থাকে আর তাদের ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শিমুলপুর বনে টোনা তার স্ত্রী টুনি ও তার বৃদ্ধ বাবা রাজু টোনাকে নিয়ে থাকতো। টোনা ছিল অনেক অলস, সে কোনো ধরনের পরিশ্রমী কাজ করতে পারতো না। টোনা সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছিল। টোনার বাবা অসুস্থ হয়ে পড়ছিল দিন দিন। একদিন রাজু টোনা টুনিকে ডেকে বলে, ও মা, টোনা কোথায়? হ্যাঁ বাবা, বলুন, কিছু লাগবে আপনার? জল দেব আপনাকে? না মা, আমার কিছু লাগবে না। আসলে মা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমার এই অলস ছেলেকে ঠিক করতে করতে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার এই অপদার্থ ছেলেকে ঠিক করতে পারিনি। আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। এখন আমার মনে হচ্ছে আমার ছেলের ঘাড়ে কোনো অলস ভূত ভর করেছে। এখন ওর মাথার ভূত ছাড়ানোর দায়িত্ব তোমার। মা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে পরিশ্রমী করে তুলবে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব ওনাকে পরিশ্রমী বানানোর। যাক বাবা, বাঁচলাম। এখন আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর বেশ কিছুদিন পর টোনার বাবা অসুস্থ হয়ে যায় আর মারা যায়। আর টোনার বাবার ইচ্ছে মতো টুনি কাজ করতে থাকে। একদিন টুনি ভাবে, আমি কিভাবে টোনাকে পরিশ্রমী করতে পারবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। পেয়েছি, আমি যদি টোনাকে জমির কাজে সাহায্য করি তাহলে নিশ্চয়ই টোনা আমার কাজে সাহায্য করতে আগ্রহী হবে। যাই, গিয়ে টোনাকে ঘুম থেকে ডেকে তুলি। এই বলে টুনি টোনাকে ঘুম থেকে জাগাতে চলে যায়। টোনা, এই টোনা, তুমি আর কত ঘুমাবে বলো তো? এখন ঘুম থেকে ওঠো, মাঠে কাজে যেতে হবে। এত সকাল সকাল ডাকছো কেন বলো তো? এতদিন বাবার জন্য ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি, আর এখন তুমি শুরু করে দিয়েছো। আমি আর একটু ঘুমাবো টুনি। টোনা, ওঠো না টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। যদি সুখবরটা শুনতে চাও তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। এই আমি উঠেছি, এবার বলো কি সুখবর? আজ থেকে আমিও তোমার সাথে জমিতে যাব আর তোমার সাথে কাজ করব। চলো এবার টোনা। এরপর থেকে টুনি টোনার সাথে জমিতে কাজ করতে শুরু করে। টুনি প্রতিদিন সকালবেলা টোনাকে নিয়ে জমিতে কাজ করতে যেত, কিন্তু সামান্য কাজ করার পরই টোনা বিরক্ত হয়ে যেত আর সেখানেই ঘুমিয়ে পড়তো আর বেচারি টুনি একাই পরিশ্রম করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি আবারও ভাবতে থাকে, না না, টোনাকে তো কিছুতেই পরিশ্রমী করা যাচ্ছে না। ভেবেছিলাম একসাথে কাজ করলে টোনার হয়তো কাজে আগ্রহ বাড়বে, কিন্তু এতেও তো কোনো লাভ হচ্ছে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। টুনি ভাবতে থাকে।
যে কিভাবে টোনার অবস্থার উন্নতি করা যায়। একদিন বনের রাজা সেনাপতি ঘোষণা দেয়, শোনো 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 জঙ্গলের সব প্রজারা, আগামীকাল রাজা বিনামূল্যে সবাইকে ফসলের বীজ দেবে। আগামীকাল রাজপ্রাসাদে গিয়ে সবাই বিনামূল্যে ফসলের বীজ নিয়ে আসবেন। টুনি এই ঘোষণা শুনে টোনার কাছে যায়। টোনা টোনা শুনছো, আগামীকাল রাজামশাই সব কৃষকদের ফসলের বীজ বিনামূল্যে দেবেন। সত্যি বলছো? বিনামূল্যে নাকি আবার কোনো টাকা নেবে? না না, কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে বীজ দেবে। বিনামূল্যে ফসলের বীজ দেওয়ার কথা শুনে টোনার চোখে মুখে খুশির রেওয়াজ দেখা যায়, আর টুনি সেটা খেয়াল করে। পরের দিন সকালবেলা টোনা বীজ নেওয়ার আনন্দে ঘুম থেকে ওঠে। কি ব্যাপার টোনা, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো? টুনি, তোমার কি মনে নেই যে আজকে রাজামশাই বিনামূল্যে ফসলের বীজ দেবে? আমি বীজ নিতে গেলাম। আরে হাত মুখ ধুয়ে তো যাও, আর এত সকালে তো মনে হয় কেউ আসেনি। কিন্তু টোনা টুনির কোনো কথা না শুনেই বীজ নিতে চলে যায়। টোনার বিনামূল্যে বীজ নেওয়ার কথা শুনে টুনির মাথায় একটি বুদ্ধি আসে। বেশ কিছুক্ষণ পর টোনা অনেকগুলো ফসলের বীজ নিয়ে বাড়িতে আসে। টুনি দেখো, কতগুলো বীজ বিনামূল্যে দিয়েছে। আজকে আমি অনেক খুশি হয়েছি টুনি। টুনি, তুমি জানো আমি বীজ নেওয়ার জন্য সবার প্রথমেই দাঁড়িয়েছিলাম। টুনি টোনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে আর মনে মনে বলে, টোনার এই খুশিটা আমাকে কাজে লাগাতে হবে, তবেই টোনার অলসতা দূর করা যাবে। পরের দিন টুনি টোনাকে বলে, টোনা জানো, রাজামশাই আজকে আবারও ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে টুনি? রাজামশাই কি আবারও ফ্রিতে বীজ দেবে নাকি অন্য কিছু? না না, রাজামশাই এবার ফ্রিতে বীজ দেবে না, এবার গরু দেবে। কি বলছো কি? এটা তো আরো অনেক ভালো খবর টুনি। কবে দেবে বলো বলো, আর কোন জায়গায় দিবে বলো? জানো তো না, গরু পাওয়া এত সহজ নয়। রাজামশাই ঘোষণা দিয়েছে যে যে কৃষক আগামী 3 মাসে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকেই গরু দেবে। ও, এই ব্যাপার। এটা তো খুব সহজ কাজ। আমি রাজামশাইয়ের গরু জিতবই জিতবো। এটা সহজ কাজ নয় টোনা, ভালো করে ফসল না ফলালে তো গরু পাওয়া যাবে না। আর তুমি তো কোনো কাজ করতেই চাও না, তাহলে আমরা কিভাবে গরু পাবো বলো তো? আমি আজ থেকে প্রচুর পরিশ্রম করব আর গরু জয় করবই করব। তুমি দেখো টুনি, একবার এত কষ্ট করে ফসল ফলালে আমি তো ভালো গরু পাবো, সেটা আমার ভাবতে তো ভীষণ খুশি লাগছে। তারপর থেকে টোনা প্রতিদিন তার জমিতে কাজ করতে থাকে। টোনা জমিতে হাল চাষ করে, পানি দেয় আর সব একাই করতে থাকে। নিয়মিত সে প্রতিদিন জমির পরিচর্যা করত। ধীরে ধীরে টোনার জমি ফসলে ভরে ওঠে। একদিন টোনা আর টুনি ওদের জমির পাশে দাঁড়িয়ে কথা বলছিল। টুনি দেখো, আমাদের জমিতে কত সুন্দর সুন্দর সোনালী ধান ফলেছে। এখন শুধু ধানগুলো পাকার অপেক্ষা। টোনা, সারা বনে সবার থেকে আমাদের ফসল সব থেকে ভালো হয়েছে, তার মানে তুমি হবে রাজামশাইয়ের গরু বিক্রেতা। টুনি, আমি ভাবছি কি আমাদের এসব ফসল আমি শ্রমিক দিয়ে কাটাবো। এত সব ফসল আমি একাই তো কাটতে পারবো না। টোনার এমন কথা শুনে টুনি মনে মনে বলে, বুঝেছি, তোমার ঘাড়ে আবারও আলসেমির ভূত চেপেছে। তোমার ভূত তাড়ানোর বুদ্ধিও আমার জানা আছে। কি হলো টুনি, কি ভাবছো? কিছু বলছো না যে? আমার কথার উত্তর দাও। তুমি শ্রমিক দিয়ে ফসল কাটাবে তো বেশ, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আর রাজামশাইয়ের গরু জিতবে না, কারণ রাজামশাই যে শর্ত দিয়েছে নিজের জমির কাজ নিজেকেই করতে হবে। এখন তুমি ভাবো তুমি কি করবে? না না, এত দূর এসে আমি বিনামূল্যের গরুটা হাতছাড়া করতে পারবো না। আমি নিজেই কাটবো আমার ফসল। এরপর থেকে টোনা তার পরিশ্রম অব্যাহত রাখে। বেশ কিছুদিন পর ফসল পাকার পর টোনা তা নিজেই কাটে এবং নিজেই মাড়াই ঝাড়াই করতে থাকে। টুনি দেখো দেখো, আমাদের অনেক ফসল ফলেছে। এবার আমাকে বলো তো, গরু নিতে আমাকে কোথায় যেতে হবে? তোমাকে গরু নিতে যেতে হবে না টোনা, রাজামশাইয়ের লোক নিজেরাই আসবে তোমার কাছে গরু নিয়ে। পরের দিন কবুতর টুনির বাড়িতে আসে আর 1 লাখ টাকা নগদ দিয়ে সব ফসল নিয়ে যায়। আর টুনি ওই টাকা থেকে 2টো গরু নিয়ে আসে। এই দেখো, রাজামশাইয়ের লোক
তোমার জন্য গরু পাঠিয়েছে। কি মজা, এত বড় বড় গরু, তাও আবার ফ্রিতে। আমার তো ভাবতেই ভীষণ খুশি লাগছে। এগুলো তোমার টাকার গরু, আর এই নাও 50,000 টাকা। এগুলো আমার টাকার গরু মানে? আমাকে আবার এত টাকা দিচ্ছ? কি ব্যাপার টুনি? ব্যাপারটা আমাকে খুলে বলো তো শুনি। আসলে টোনা, রাজামশাই আমাদেরকে বিনামূল্যে কোনো গরু দিতে চায়নি। এটা আমি বুদ্ধি করে তোমাকে বলেছিলাম, যাতে তুমি পরিশ্রমী হও। আর এতগুলো টাকা সব তোমার পরিশ্রমের ফল। এবার বুঝলে তো টোনা, পরিশ্রমের ফল মিষ্টি হয়। টোনা এতগুলো টাকা কখনো দেখেনি, তাই সে টুনির ওপর খুব খুশি হয় আর বলে, সত্যি টুনি, আমি এটা আগে কখনো বুঝিনি। বাবা সবসময় ঠিকই বলতেন, তুমি খুবই বুদ্ধিমতী। আজ তোমার বুদ্ধির জন্যই আমি এতগুলো টাকা দেখতে পেলাম। এখন থেকে আমি আর কোনো অলসতা করব না। আমি অনেক পরিশ্রমী হব আর অনেক ধনীও হব টুনি। টুনির বুদ্ধিমত্তার কারণে টোনা অলস থেকে পরিশ্রমীতে পরিণত হয়, আর ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায়, আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে সুখ আসবেই। আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।